নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি বনওয়ারি বাঁধে। কি বনওয়ারি বাঁধ নামটা শুনে খটকা লাগছে? হ্যাঁ বন্ধুরা, আজ থেকে 200 বছর আগেও কিন্তু এই এলাকার নাম ছিল বনওয়ারি বাঁধ, যার বর্তমান নাম সোনারুন্দি, মুর্শিদাবাদ জেলার একটা ছোট্ট গ্রাম। আর আপনারা পর্দায় যে সুউচ্চ তরুণদ্বারটি দেখলেন, যেটি জীর্ণ হয়ে পড়েছে কালের প্রভাবে, সেটি হলো সোনারুন্দি রাজবাড়ির প্রধান প্রবেশদ্বার। একটা সময় এই তরুণদ্বারে মোতায়েন থাকতো পাহারাদার। রাজবাড়ির ভেতরে ঢোকা অত সহজ কাজ ছিল না। আর আজ রাজবাড়ির প্রধান প্রবেশদ্বারের দুপাশে বসেছে বাজার। সেখানে বিক্রি হচ্ছে শাক, সবজি, মাছ, মাংস প্রভৃতি। আর ক্রেতা বিক্রেতার ভিড় লেগেই রয়েছে। অথচ এই রাজবাড়ি তৈরি হয়েছিল 1808 সালে। এই সোনারুন্দি রাজবাড়ি, ঠাকুর দালান, পুকুর, বাগান সবই তৈরি হয়েছিল সেই 200 বছর আগে। কিন্তু আজ সবই ধ্বংসের মুখে। শোনাবো সেই কাহিনী, তবে তার জন্য পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। চলুন বন্ধুরা, তাহলে একেবারে প্রথম থেকে শুরু করা যাক। বন্ধুরা, আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন সোনারুন্দি রাজবাড়ির প্রধান সুউচ্চ প্রবেশদ্বার, যা কালের প্রভাবে, অযত্নে আর অবহেলায় জীর্ণ শুধু নয়, ধ্বংসের মুখে। পলেস্তারা খসে ইট বেরিয়ে পড়েছে, কোথাও কোথাও ইটও খসে গেছে, আর কোথাও কোথাও দেয়ালও ধসে গেছে। তরুণদ্বারের মাথায় আগে হয়তো রাজবাড়ির নিশান উঠত, আজ সেখানে আগাছার দল হাওয়াতে মাথা দোলায়। একটা সময়ে এই রাজবাড়ির বিশালতা, আভিজাত্য, গরিমা, জৌলুস নদিয়ার কৃষ্ণনগরের রাজবাড়ি বা বর্ধমানের রাজবাড়ির তুলনায় কোনো অংশে কম ছিল না। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে নাকি কালের নিয়মে এই রাজবাড়ি তার অতীত, ঐতিহ্য, জৌলুস সবকিছু হারিয়ে বসল, তা কে জানে। এসব কথা ভাবলে মনটা ভীষণ ভারী হয়ে ওঠে। পতনের ছবি তো দেখতেই পাচ্ছি বন্ধুরা। চলুন আজ এই রাজবাড়ির উত্থানের গল্পটা আগে জেনে নিই। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার একদম দক্ষিণ প্রান্তে পূর্ব বর্ধমান জেলার সীমানা লাগোয়া এই সোনারুন্দি গ্রাম। যে সোনারুন্দি গ্রামে এই সোনারুন্দি রাজবাড়িটি অবস্থিত। এই এলাকাটিকে একসময় বনোয়ারি বাঁধও বলা হতো। তার কারণ এখানকার রাজাদের গৃহ দেবতা হলেন বনোয়ারি দেব। সেই বনোয়ারি দেবের নাম থেকে এই জায়গার নামকরণ করা হয়েছিল বনোয়ারি বাঁধ। এই বনোয়ারি বাঁধ রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন নিত্যানন্দ দালাল। তারা জাতিতে ছিলেন তাঁতি। এই এলাকায় এখনো তন্তুবায় সম্প্রদায় মানুষের বসবাস রয়েছে। নিত্যানন্দের পিতা ছিলেন জগমোহন দালাল। আপনারা পর্দায় তরুণদ্বারের জরাজীর্ণ অবস্থা দেখতে পাচ্ছেন। দেখছেন তরুণদ্বারের মাথায় আগাছার জঙ্গল, আর দেখছেন এখানে ওখানে জঞ্জালের স্তূপ। আপনাদের সেই ছবি দেখবার চেষ্টা করছি পর্দায়। এইরকম তরুণদ্বার 4টি ছিল রাজবাড়িতে, যার মধ্যে 2টি মাটির সঙ্গে মিশে গেছে, আর 2টি কোনো রকমে মাটির উপর মাথা তুলে দাঁড়িয়ে আছে। যে কথা বলছিলাম, নিত্যানন্দের পিতা জগমোহন নিজে তাঁত বোনার কাজে যুক্ত না থাকলেও তিনি সুতো ও বস্ত্র ব্যবসার কাজে যুক্ত ছিলেন। তিনি চাইতেন তার পুত্র নিত্যানন্দ তার সাথে ব্যবসায় অংশ নিক, কিন্তু নিত্যানন্দের ব্যবসায় একেবারেই মনোযোগ ছিল না। বন্ধুরা, আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন জরাজীর্ণ তরুণদ্বারে ফাঁক ফোকরে কেউ যেন তার অস্থায়ী আস্তানা বানিয়ে ফেলেছে। আপনারা এইসব দেখতে থাকুন, আর আমি বলতে থাকি সোনারুন্দি রাজবাড়ির গল্প। হ্যাঁ, যে কথা বলছিলাম, নিত্যানন্দ দালাল 1750 খ্রিস্টাব্দে এই সোনারুন্দি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি আরবি, ফার্সি, উর্দু ভাষায় খুব দক্ষ ছিলেন। অল্প বয়সেই তিনি পিতার সঙ্গে মতভেদ হওয়ায় গৃহত্যাগ করে বৃন্দাবনে চলে যান। সেখান থেকে তিনি দিল্লির মুঘল দরবারে চাকরি জোগাড় করে ফেলেছিলেন বিভিন্ন ভাষায় তার অসাধারণ দক্ষতার জন্য। তার বুদ্ধি, তার মেধা, ভাষার ওপর তার অনায়াস দক্ষতা, এসব দেখে মুঘল বাদশাহ দ্বিতীয় শাহ আলমের কাছের লোক হয়ে ওঠেন তিনি তাকে তার ব্যক্তিগত মীর মুন্সির পদে নিয়োগ করেন। সম্রাট তার কাজে খুশি হয়ে তাকে দানেশবন্দ উপাধি দিয়েছিলেন। এরপর শাহ আলম তাকে মহারাজা উপাধি দিয়ে 7 হাজারি মনসবদারি পদে নিয়োগ করেন। তখন নিত্যানন্দের নাম হয় মহারাজা নিত্যানন্দ দানেশবন্দ আমির উল মুল্ক আজমত উদ্দৌল্লা সফদর জং। আর তার সাথে উপহার পেয়েছিলেন 5টি কামান, যার মধ্যে 2টি কামান এখনো ঠাকুর দালানের একপাশে পড়ে আছে অবহেলায়, অযত্নে। বন্ধুরা, আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন সোনারুন্দি রাজবাড়ির আরো একটি তরুণদ্বার। এই তরুণদ্বারটিরও জরাজীর্ণ অবস্থা, চারিদিকে আগাছার ঘন জঙ্গল, এখানে ওখানে দেয়াল বা থাম ধসে গেছে। মূল কাঠামোর অনেকটাই আজ বিলুপ্ত। শুধু কয়েকটি ক্ষয়িষ্ণু থাম, জানালা দরজা বিহীন ধসে যাওয়া দেয়ালের অংশ বিশেষ নিয়ে কোনো রকমে মাটির উপর মাথা তুলে দাঁড়িয়ে আছে। আপনাদের আগেই বলেছি রাজবাড়ির 4টি তরুণদ্বার ছিল, যার 2টির কোনো চিহ্নই আজ আর অবশিষ্ট নেই। শুধু যে তরুণদ্বার 2টি আপনাদের দেখালাম, এই তরুণদ্বার 2টি অবশিষ্ট আছে।
শোনা যায় দিল্লির রাজনৈতিক ষড়যন্ত্রে এবং মারাঠা আক্রমণে একসময় বাদশাহ শাহ আলম দিল্লি ত্যাগ করে আশ্রয় নেন বর্ধমান রাজার এলাকা কাটোয়াতে। এরপরে নিত্যানন্দ বাদশাহ শাহ আলমের সুপারিশে বর্ধমান রাজার সৌজন্যে তিনি সোনারুন্দি গ্রামের জমিদারি লাভ করেছিলেন। এবারে আমরা লোহার গেটের ভেতর দিয়ে রাজবাড়ির ঠাকুর দালান প্রাঙ্গণে প্রবেশ করব। বাইরে একটি অনাথ আশ্রম আছে রাজবাড়ি প্রাঙ্গণে, সেটি আপনাদের পরে দেখাবো। আগে ঠাকুর দালানটা আপনাদের দেখিয়ে নিই। এটি বলতে গেলে এখন রাজবাড়ি মূল প্রাঙ্গণ। বাঁদিকে যে দেখছেন সারি সারি খিলানযুক্ত জরাজীর্ণ দেওয়াল, যার ছাদ ধসে গেছে বহুকাল আগেই, আগাছার জঙ্গল গ্রাস করে নিচ্ছে পুরো স্থাপত্যটিকে। ভেতরে ঢোকে কার সাধ্য। যে সাদা রঙের দূরে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন ওটি হলো গোপেশ্বর শিব মন্দির, ওর পাশেই রয়েছে পুকুর। আর ডান দিকে যে লাল বেলে পাথরের দ্বিতল ভবনটি দেখছেন ওটি হলো ঠাকুর দালানের সামনের অংশ। ঠাকুর দালানটি আপনাদের পরে দেখাচ্ছি। তার আগে বলিনি যে নিত্যানন্দ দেব বাহাদুর জমিদারি লাভ করার পর এই সোনারুন্দি গ্রামে 54 বিঘা জমি নিয়ে তিনি রাজবাড়ি, ঠাকুর দালান, মন্দির, পুকুর, বাগান ইত্যাদি তৈরি করেছিলেন। নিত্যানন্দ দেব বাহাদুরের মেজ ছেলে গোবিন্দ দেব বাহাদুর বাংলায় বৃন্দাবন গড়ে তোলার মানসে এক অপূর্ব কোষ্ঠী পাথরের কৃষ্ণমূর্তি প্রতিষ্ঠা করেছিলেন, যার নাম তিনি দিয়েছিলেন বনওয়ারি লালজি। সেই সঙ্গে প্রতিষ্ঠা করেছিলেন অষ্টধাতু তৈরি রাধার মূর্তি, আর এই যুগল মূর্তির সঙ্গে প্রতিষ্ঠা করেছিলেন তাদের অষ্ট সখীর মূর্তি। সেই সব আপনাদের সবই দেখাবো বন্ধু, একটু ধৈর্য ধরুন। এই বনওয়ারি লালজি হলেন সোনারুন্দি রাজবাড়ির গৃহদেবতা। তার নামেই এই অঞ্চলের নামকরণ করা হয়েছিল বনওয়ারিবাদ। রাজবাড়ির সদস্যদের নামের সঙ্গেও কিন্তু ওই বনওয়ারি লালজি কথাটার উল্লেখ থাকতো। আমরা কিন্তু ঢুকে পড়েছি ঠাকুর দালানে। আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল ঠাকুর দালান, মাঝখানে বিশাল চৌকো উঠোন আর 3 দিকে দোতলা ভবন, যার দোতলায় দেখতে পাচ্ছেন লম্বা টানা বারান্দা রয়েছে সারি সারি থামযুক্ত, এবং ঘরও রয়েছে প্রচুর, এবং একতলাতেও সারি সারি ঘর রয়েছে খিলানযুক্ত। আপনারা দেখছেন সেসব ছবি। আর কি সুন্দর অলঙ্করণ যুক্ত ভবনটি। আপনাদের দেখাচ্ছি এবার উল্টো দিক থেকে পুরো বাড়িটা, মানে মন্দিরের দিক থেকে আপনাদের ঠাকুর দালানটা দেখাচ্ছি। আপনারা পর্দায় যে অষ্টকোণাকৃতি নিচু চৌবাচ্চা মতন দেখতে পাচ্ছেন, এখানে দেবতাদের অভিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়। এটি একেবারে গর্ভগৃহের সামনেই রয়েছে উঁচু ভিত। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন সেই ছোট নিচু চৌবাচ্চাটি। আর সামান্য দূরে যে চৌকো মতন উঁচু জায়গাটা দেখতে পাচ্ছেন ওটা হলো খোলা মঞ্চের মতন। ঠাকুর দালানের বিভিন্ন পুজো, উৎসব, অনুষ্ঠান উপলক্ষে ওই কংক্রিটের মঞ্চে বিভিন্ন সময় বিভিন্ন ধর্মীয় গ্রন্থপাঠ, যাত্রাপালা, পালাগান, পালাকীর্তন এবং নানা ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হতো। এই কংক্রিটের মঞ্চে ওঠার জন্য 2টো সিঁড়ি আছে দুপাশে। সেই সিঁড়ির ছবি আপনাদের দেখাচ্ছি পর্দায়। সাধারণ মানুষেরা ওই মঞ্চের চারপাশে বসে উপভোগ করতেন সেই সব অনুষ্ঠান। আর বাড়ির পর্দানসীন মহিলারা তারা দোতলার জানালায় পর্দার আড়ালে বসে সেই সব অনুষ্ঠান প্রত্যক্ষ করতেন। সেই সব উজ্জ্বল আনন্দময় দিনগুলো আজ ইতিহাস হয়ে গেছে। আজ এই নিঝুম শূন্য পুরীতে পায়রাদের ওড়াউড়ি আর বকবকম ছাড়া কিছুই শোনা যায় না। কোনো এক অদৃশ্য মন্ত্র বলে সবকিছু যেন নিষ্প্রাণ আর নির্জীব হয়ে গেছে। আজ এই বিশাল ঠাকুর দালানে বাতাস শুধু ঘুরে বেড়ায়, ঘরে, বারান্দায় আর উন্মুক্ত প্রাঙ্গণে। যে বাতাসে মিশে আছে হাহাকার, শূন্যতা আর গুমড়ে ওঠা কান্না। এবারে আপনাদের সেই বিশাল ঠাকুর দালানটি দেখাবার চেষ্টা করছি। উঁচু ভিতের ওপর দক্ষিণমুখী 5 খিলানযুক্ত ঠাকুর দালান, সামনে রয়েছে টানা বারান্দা সারি সারি থামযুক্ত, তারপরেই রয়েছে 5 খিলানযুক্ত গর্ভগৃহ। সেখানে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি এবং অষ্টসখীর মূর্তি। আপনাদের সেসব ছবি দেখাবো। এবার আপনাদের গর্ভগৃহে সেই অষ্টসখী সহ রাধাকৃষ্ণের মূর্তিগুলি আপনাদের দেখাবার চেষ্টা করছি। এখানে অষ্টসখীর নামগুলো একবার বলে দিই। অষ্টসখীর নাম হলো ললিতা, বিশাখা, সুচিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা ও ইন্দুরেখা। আর মাঝখানে রয়েছেন বনওয়ারি লালজি কোষ্ঠী পাথরের, এবং তার পাশে অষ্টধাতু রাধার মূর্তি রয়েছে। আপনারা দেখছেন সেই যুগল মূর্তি। এপাশেও রয়েছে, দুপাশে 4টি করে অষ্টসখীর মূর্তি রয়েছে। আর মন্দিরের গর্ভগৃহের বেদির গায়ে একটি প্রতিষ্ঠা লিপিও আমি দেখতে পেলাম, কিন্তু সে লেখার পাঠোদ্ধার করা আমার পক্ষে সম্ভব হয়নি। এবারে মন্দিরের গর্ভগৃহে 5 খিলানের যে চুনসুরকির কাজ রয়েছে, আপনারা দেখছেন সুদৃশ্য কাজ রয়েছে এখানে। সেই কাজগুলি আপনাদের দেখাবার চেষ্টা করছি।
আপনারা দেখছেন যে সেগুলি খানিকটা মলিন বা বিবর্ণ হলেও তার জৌলুস এখনো অটুট রয়েছে। চুনসুরকির এই অপূর্ব কাজ করা খিলান দেখলে এবং এই বিশাল ঠাকুর দালান দেখলে বোঝা যায় যে এই রাজবাড়ি একসময় কতটা জৌলুস ছিল, কতটা প্রভাব ছিল, কতটা প্রতিপত্তি ছিল, কিন্তু আজ সবই সে অতীত হয়ে গেছে। আপনারা দেখুন সেই সমস্ত চুনসুরকির কি সুন্দর অপূর্ব কাজগুলি, যা আজও রাজবাড়ির আভিজাত্য ও ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দেয়। এসব দেখলে বোঝা যায় রাজাদের বিপুল সম্পদ এবং ঐশ্বর্য তো ছিলই, তার সাথে ছিল উন্নত মানের রুচিবোধ, শিল্প চেতনা এবং সৌন্দর্যের প্রতি গভীর ভালোবাসা। এবার আপনাদের গর্ভগৃহের সামনে টানা বারান্দাটি দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখছেন সারি সারি থামযুক্ত টানা অলিন্দ বা বারান্দা। একটা সময় ছিল যখন সারা বছর ধরে এই ঠাকুর দালানে নানা পুজো, উৎসব ও অনুষ্ঠান লেগেই থাকত। সেই সময় পরিবারের লোকজন ছাড়াও আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত জনেরা দূর দূরান্ত থেকে এই বাড়িতে আসতেন। আর আসতেন জমিদারি এলাকার সমস্ত প্রজারা। তাদের কোলাহলে, কলরবে, আনন্দে, উচ্ছ্বাসে মুখরিত হয়ে উঠত এই বিশাল ঠাকুর দালান। কিন্তু আজ আর কেউ আসেন না এই মন্দিরে। শুধু কয়েকজন ঠাকুর মশাই শুধু নিত্য পুজোটুকু করেন। খুব খারাপ লাগে, মনটা ভারী হয়ে ওঠে, বিষণ্ণ হয়ে যায়। চারিদিকে সব কিছু আছে, কিন্তু মানুষই নেই। আপনারা দেখছেন ঠাকুর দালানটি, দূর থেকে দেখাবার চেষ্টা করছি আপনাদের। সামনে সারি সারি থামযুক্ত বারান্দা, তারপরে গর্ভগৃহ। এবার আপনাদের বাড়ির কিছু কাজকর্মগুলো দেখাই, যে ভবনটির গায়ে কি সুন্দর কারুকাজ করা রয়েছে সেগুলো আপনাদের দেখাবার চেষ্টা করছি। এখানে একটি নকল জানালা রয়েছে, আর জানলার খিলানের কাজগুলো দেখুন কি অপূর্ব সেই কাজ। আপনারা দেখুন কি সুবিশাল ঠাকুর দালান, যা দেখলে যে কোনো মানুষের মনে শ্রদ্ধা, সমীহ আর বিস্ময় জেগে উঠবে। আপনাদের দেখাচ্ছি সেই ঠাকুর দালানটি। আপনাদের এর আগেই জানিয়েছিলাম যে নিত্যানন্দ যখন বাদশাহ শাহ আলমের কাছ থেকে 7,000 মনসাবদারি পেয়েছিলেন, তিনি তার সাথে 5টি কামান উপহার পেয়েছিলেন। তার মধ্যে 2টি কামান আপনাদের দেখালাম, আর 3টি কামানের খবর কেউ জানে না। আপনারা দেখছেন ঠাকুর দালানটি। এই ঠাকুর দালানের এক পাশেই অযত্নে আর অবহেলায় পড়ে আছে সেই 2টি কামান। যে আমরা বেরিয়ে এলাম মন্দির থেকে, মানে ঠাকুর দালান থেকে। এবার আপনাদের রাজবাড়ির বাইরের দিকে খানিকটা অংশ যতটুকু অবশিষ্ট আছে সেটুকু দেখাবার চেষ্টা করছি। তার আগে পাঁচিলের গায়ে লাগানো লোহার গেটের ভেতর দিয়ে রাজবাড়ির একটা প্রাঙ্গণে ঢুকে পড়েছিলাম, যেখানে রয়েছে ঠাকুর দালানটি, যেটি আপনাদের আগেই দেখিয়েছি। রাজবাড়ির এই অংশটি সেই দেয়ালের আগের অংশ। এখানে ডান দিকে সারি সারি থাম আর খিলান যুক্ত ঘর দেখতে পাচ্ছেন, যার পলেস তারা খসে গেছে, ইট খসে গেছে, ছাদও ধসে গেছে। শুধু থাম আর খিলান নিয়ে দেয়ালগুলো দাঁড়িয়ে আছে, আর তাকে আদর করে আপন করে নিয়েছে আগাছার জঙ্গল। আর বাঁ দিকে যে সাদা রঙের দোতলা ভবনটি দেখলেন, সেটি হলো রাজবাড়ির একটি অংশ, এখন যেখানে একটি অনাথ আশ্রম হয়েছে, যার নাম সানন্দধাম অনাথ আশ্রম। এই অংশটি হলো রাজবাড়ির দ্বিতীয় তোরণদ্বারের ভেতরের দিকের অংশ। বাইরের অংশটি আপনাদের আগেই দেখিয়েছি। এই অংশটিও হয়তো রাজবাড়ির একটি অংশ ছিল, হয়তো এটি বাহির মহলের একাংশ ছিল, কিন্তু আজ তার বড়ই করুণ জরাজীর্ণ অবস্থা। আপনারা দেখেই বুঝতে পারছেন যে এককালে এর সৌন্দর্য আর অহংকার ছিল আকাশচুম্বী, আর আজ অযত্নে অবহেলায় কালের করাল গ্রাসে মাটিতে মিশে যাবার অপেক্ষায় নীরবে প্রহর গুনে চলেছে। আগাছার জঙ্গল আর ধ্বংসস্তূপের মাঝে কোন ক্রমে দাঁড়িয়ে থাকা উঁচু দেয়ালগুলোর মাঝে দরজা জানলা বিহীন ফাঁক ফোঁকরগুলো দেখতে বড়ই বেমানান লাগে। হয়তো এখানেই ছিল নহবতখানা। রাজবাড়ির বিভিন্ন উৎসব অনুষ্ঠানে বেজে উঠত সানাই, সেই সুরে রেশ ছড়িয়ে পড়ত বহু দূরে। আর আজ ধ্বংসস্তূপের মাঝে কঙ্কালের মতন দাঁড়িয়ে থাকা স্থাপত্যটিকে দেখলে বুকের ভেতর সত্যি সানাইয়ের করুণ সুরই বেজে ওঠে। সে বড়ই বিষণ্ণ, সে বড়ই বেদনার। বন্ধুরা, আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন তোরণদ্বারের জরাজীর্ণ কঙ্কালটি। এখানে অনেকগুলো ঘর বা বারান্দার মতন চোখে পড়ছে। চলুন এই সরু বারান্দার ভেতর ঢুকে পড়ি। অন্যান্য জায়গার তুলনায় এই জায়গাটি একটু পরিষ্কার, তাই সাপখোপের ভয়ও নেই বলতে গেলে। দেখা যাক ভেতরে ঢুকে কি দেখা যায়। এখানে দেখছেন যে দেয়ালের বড় একটা ফোঁকর দিয়ে রাজবাড়ির আরেকটি অংশ আমরা দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন ক্যামেরায়। আর দেয়ালগুলো দেখুন
পুরো জরাজীর্ণ অবস্থা, আর পুরো বাড়িটিকে আগাছার জঙ্গল পুরো গ্রাস করে ফেলেছে। নিচে রয়েছে ঝোপ জঙ্গল, সামনে যাবার কোনো উপায়ই নেই। চলুন ফিরে যাওয়া যাক, বেরিয়ে পড়ি এই বারান্দা থেকে। এবারে তরুণদ্বারটি আপনাদের সম্পূর্ণ দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখছেন তরুণদ্বারটি, কত উঁচু তরুণদ্বারটি। একসময় যে যথেষ্ট সুদৃশ্য ছিল তা বেশ বোঝা যায়। যে সুদৃশ্য সুউচ্চ তরুণদ্বারটি রাজবাড়ির শোভা বৃদ্ধি করত, কালের নিয়মে আজ তার কি অবস্থা। অযত্নে আর অবহেলায় জীর্ণ তো হয়েছে, আগাছার জঙ্গল তাকে ঘিরে ধরেছে চারিদিক থেকে। ধ্বংসের ছবি চতুর্দিকে, ধ্বংসের ছবি দেখতে দেখতে চোখ বড় ক্লান্ত হয়ে পড়েছে। চলুন এবার গোপেশ্বর শিব মন্দির আর পুকুরটিকে দেখাই। এটি হলো ঠাকুর দালানের সামনের প্রাঙ্গণটি, যেটি বেশ বড়সড় প্রাঙ্গণ। আপনারা দেখতে পাচ্ছেন দূরে সাদা রঙের গোপেশ্বর শিব মন্দির দেখতে পেলেন, আর এখানে কোন একটা স্থাপত্যের অংশ বিশেষ দেখতে পাচ্ছি মন্দিরের গায়ে। এবার মন্দিরটি আপনাদের দেখাবার চেষ্টা করছি। এই মন্দিরটি হলো গোপেশ্বর শিব মন্দির, ভেতরে গোপেশ্বর শিবলিঙ্গ রয়েছে। এই মন্দিরের পেছনেই রয়েছে রাজবাড়ির নিজস্ব একটা বড়সড় পুকুর, যেখানে বড় বড় আকারে রুই, কাতলা, মৃগেল প্রভৃতি মাছ নিশ্চিন্তে সাঁতার কাটে ঘুরে বেড়ায়। এখানে কেউ মাছ ধরে না, তার কারণ এখানকার মাছ ধরা নাকি নিষেধ আছে। সেই নিষেধ অমান্য করে গ্রামের কোনো এক ব্যক্তি পুকুর থেকে মাছ ধরায় তার মুখে রক্ত উঠে মৃত্যু হয়েছিল। এও শোনা যায় যে রাজবাড়ির তরফ থেকে এই পুকুরের মাছেদের নাকে নাকি সোনার নথ পরিয়ে রাখা হতো। তবে সেসব এখন অতীত হয়ে গেছে, সেই রাজাও নেই, সেই রাজত্বও নেই। এখন পুকুরের চারিদিকে আগাছার জঙ্গল, যা সংস্কার হয় না বহুদিন। আর একটা কথা, এই পুকুরের মাছেদের মৃত্যু হলে কিন্তু মাছটিকে পুকুর থেকে তুলে পাশেই তাকে কবর দেওয়া হয়। এই প্রথা চলে আসছে সেই রাজাদের আমল থেকে। এই পুকুরের মাছেদের আরেকটি বৈশিষ্ট্য হলো যে এই পুকুরের শান বাঁধানো ঘাটের কাছে বসে কেউ যদি মুড়ি বা বিস্কুট দেয়, তাহলে মাছগুলি সেই শান বাঁধানো ঘাটের কাছে এসে মুড়ি আর বিস্কুট খেয়ে যায়। আমরাও মাছেদের বিস্কুট খেতে দিয়েছিলাম, আপনাদের দেখাচ্ছি সেই ছবি। বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং এই রকম নানান আকর্ষণীয় ভিডিও উপহার দিতে আমাকে উৎসাহিত করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি।